আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির এর যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 59 ও 62 এবং প্রেসির 76 ও 83 এই চারটে প্যাসেজ টোটাল দেখব। আমরা ফার্স্ট একটা ট্রান্সলেশন দেখব, তারপরে একটা প্রেসে দেখব, তারপরে আবার একটা ট্রান্সলেশন, তারপরে আবার একটা প্রেসে। ঠিক আছে, এইভাবেই কিন্তু দেখব। চলুন শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এটাকে ভালো করে একবার পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে। দেখুন ফার্স্ট যে লাইনটা এখানে বলছে, বন্ধুত্ব খুব সহজ কিন্তু ইহা রক্ষা করা বড় শক্ত। তাহলে এই যে সেন্সটা কি বোঝাচ্ছে, তা কি প্রেজেন্ট ইনডিফিনাইট মানে সিম্পল প্রেজেন্ট বোঝাচ্ছে, তাই কিনা? তাহলে বন্ধুত্ব খুব সহজ, তাহলে আপনি এইভাবে লিখতে পারেন, বন্ধুত্ব মানে সাবজেক্ট হিসেবে ফ্রেন্ডশিপ লিখতে পারেন। ঠিক আছে, দেখুন কিভাবে লেখা যায় যে কি বন্ধুত্ব খুব সহজ, তার মানে কি ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইজি, বন্ধুত্ব খুব সহজ, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেনটেন, মানে এটাকে রক্ষা করা খুবই শক্ত। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি হলো, আপনি কিন্তু এইভাবে করতে পারতেন যে এই যে ফ্রেন্ডশিপ বলেছে, এই মানে সাবজেক্ট হিসেবে আপনি ফ্রেন্ডশিপ না লিখে কিন্তু এইভাবেও করতে পারতেন যে টু মেক ফ্রেন্ডস, এরকমভাবেও কিন্তু করা যায়। তখন আপনাকে কীভাবে করতে হতো, এই যে টু মেক ফ্রেন্ডস আছে, টু মেক ফ্রেন্ডস লিখতেন, তারপরে কমা দিতেন, কমা দিয়ে কিন্তু বাকি যেটা আছে ইজ থেকে কিন্তু সেটাই কিন্তু লিখতে হবে। তার মানে কি টু মেক ফ্রেন্ডস কমা দিলেন, দিয়ে লিখলেন কি ইজ ভেরি ইজি, মানে বন্ধুত্ব করাটা খুবই সহজ, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেনটেন, মানে এটা রক্ষা করা কিন্তু কঠিন। ঠিক আছে, বোঝা গেছে? দেখুন পরেরটা দেখি কি বলছে। দেখুন এখানে বলছে, সেই জন্য জ্ঞানী ব্যক্তিগণ তাহাদের বান্ধব চক্র সীমিত করেন। তাহলে দেখুন মানে করেন মানে কি করে থাকে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝাচ্ছে, তাই না? তাহলে দেখুন কিভাবে লিখতে হবে, সেই জন্য মানে সো মানে সুতরাং, দি ওয়াইজ পিপল মানে জ্ঞানী ব্যক্তিরা, ওয়াইজ পিপল সেখানে কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে ওয়াইজ পিপল রেস্ট্রিক্ট মানে সীমিত করে, দেয়ার ফ্রেন্ড সার্কেল মানে তাদের বন্ধু মানে বান্ধব যে চক্র সেটাকে কিন্তু সীমিত করে। তাহলে কিভাবে করলাম এটাকে, প্রেজেন্ট ইনডিফিনাইটে করলাম। অনেকে ভাবছে যে এটাকে পিপল সিঙ্গুলার ইউজ করা হচ্ছে, স্যার এখানে কেন রেস্ট্রিক্টস হলো না? না, এটা পিপল এই যে কথাটা, এটা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুভাবেই কিন্তু ইউজ হয়। আমি এখানে প্লুরাল হিসেবে ইউজ করেছি, তাই কিন্তু রেস্ট্রিক্ট হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি হলো? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি হচ্ছে। এখানে বলছে, বিপদগ্রস্ত বন্ধুর জন্য প্রাণদান করিতে পশ্চাৎপদ নন, এরূপ ব্যক্তি প্রকৃত বন্ধু। এই লাইনটাই মানে অনেকে কি করলো, মানে এই লাইনটা ঠিকঠাক লিখতে পারেনি, মানে ব্যাপারটা সেন্সটা ধরতে পারেনি যে সাবজেক্ট হিসেবে কি চুজ করা হবে। দেখুন এখানে কিভাবে করা যেতে পারে, বলছে যে এরূপ ব্যক্তি প্রকৃত বন্ধু মানে কি, সার্চ আ পার্সন ইজ কনসিডার্ড, প্যাসিভ করলাম প্রেজেন্ট ইনডিফিনাইটে, সার্চ আ পার্সন ইজ কনসিডার্ড অ্যাজ রিয়েল ফ্রেন্ড, মানে এই ধরনের ব্যক্তিকেই কি করা হয়, কনসিডার করা হয়, বিবেচিত করা হয় কি হিসেবে, রিয়েল ফ্রেন্ড হিসেবে মানে প্রকৃত বন্ধু হিসেবে, হু ডাজ নট হেজিটেট, যে কিনা হেজিটেট করে না মানে দ্বিধাবোধ করে না বা পশ্চাৎপদ হন না, কি টু স্যাক্রিফাইস হিজ লাইফ, তার লাইফ স্যাক্রিফাইস করতে মানে প্রাণ দান করতে, ওয়েন হিজ ফ্রেন্ড ইজ ইন ডেঞ্জার, মানে যখন তার বন্ধু বিপদে পড়ে বা যখন তার বন্ধু বিপদগ্রস্ত। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো। তাহলে ফার্স্ট কি করলাম আমরা এখানটায় করলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ করলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে কিন্তু সাবজেক্ট হিসেবে আপনাকে কিন্তু ফার্স্ট যদি আপনি এইভাবে শুরু করেন যে এইরূপ ব্যক্তি প্রকৃত বন্ধু, তাহলে কিন্তু আপনি সেন্টেন্সটাকে সঠিকভাবে লিখে যেতে পারবেন। ফার্স্ট থেকে কিন্তু এইভাবেই করবেন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখি দেখুন কি বলছে। এখানে বলছে, অতএব আমরা বন্ধু নির্বাচনে অবশ্যই অবিলম্বে সতর্কতা অবলম্বন করিব। তার মানে দেখুন করিব তার মানে কি ফিউচার ইনডিফিনাইট বোঝাচ্ছে। তাহলে অতএব মানে কি দেয়ারফোর, করিব ফিউচার ইনডিফিনাইট, তাহলে সাবজেক্ট ফার্স্ট বসলো উই, আমরা করিব। উই উইল সার্টেনলি অ্যাডপ্ট মানে কি অবলম্বন করব, সার্টেনলি অ্যাডপ্ট তার মানে কি অবিলম্বে অবলম্বন করব। কি অবলম্বন করব, দি ওয়ার্নিং মানে কি সতর্কতা, ওয়াইল সিলেক্টিং ফ্রেন্ডস মানে যখন আমরা বন্ধু নির্বাচন করব। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি হলো। তাহলে তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনিটেই লিখলাম। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে, আমরা যখন 2 পয়সা মূল্যের মাটির পাত্র ক্রয় করি তখন পাত্রটি ভগ্ন কিনা দেখিবার জন্য তাহা ভালো করিয়া যাচাই করিয়া লই। এই সেন্টেন্সটাই অনেকে ফ্রেম করতে পারেনি, মানে ঠিকঠাক বুঝতে পারছে না যে কিভাবে কোনটাকে কিভাবে মানে পরপর কিভাবে ফ্রেম করবে। দেখুন এটা কিভাবে করা যেতে পারে। এই যে বলছে কি আমরা যখন মাটির পাত্র ক্রয় করি, তার মানে কি ক্রয় করি তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা ক্রয় করি, তাহলে হোয়েন উই পারচেজ অ্যান আর্থলি পট, মানে আমরা যখন ক্রয় করি, দেখুন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু লিখেছি, উই হচ্ছে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, দেন কিন্তু অবজেক্টটা লিখলাম যে অ্যান আর্থলি পট মানে একটি মাটির পাত্র ক্রয় করি 2 পয়সা দিয়ে। তাহলে ইন টু প্যাসে 2 পয়সা দিয়ে। তাহলে ব্যাপারটা তখন তাহলে কমা দেওয়া হয়েছে বা কমা না দিলেও হতো, দেন লিখছেন যেহেতু দেনও দেওয়া যেতে পারে। দেন মানে তখন ইট ইজ গুড ফর আস মানে এটা আমাদের কাছে ভালো, টু এক্সামিন কেয়ারফুলি মানে সঠিকভাবে পরীক্ষা করা, ইফ ইট ইজ ব্রকেন যদি কিনা এটা ভাঙা থাকে। তার মানে ব্যাপারটা কিন্তু এইভাবেই কিন্তু লিখতে হবে সেন্সটাকে। তাহলে কি হলো দেখুন আরেকবার,
বলছে আমরা যখন 2 পয়সা মূল্যে মাটির পাত্র ক্রয় করি তখন পাত্রটি ভগ্ন কিনা দেখিবার জন্য তাহা ভালো করিয়া যাচাই করিয়া লই। তাহলে তাহলে কিন্তু আপনাকে আমরা যখন ক্রয় করি তার মানে কি when we purchase an earthly pot in 2 paise, যখন আমরা 2 পয়সা দিয়ে একটা আর্থলি পট সেটাকে কিনা ক্রয় করি, দেন ইট ইজ গুড ফর আস, মানে তখন এটা আমাদের কাছে ভালো। কিসের জন্য ভালো? টু এক্সামিন কেয়ারফুলি, মানে এক্সামিন করা মানে কি পরীক্ষা করে নেওয়া, সঠিকভাবে পরীক্ষা করে নেওয়া। কেন? কারণ ইফ ইট ইজ ব্রকেন, যদি কিনা এটা ভাঙা থাকে, তাহলে এইভাবে কিন্তু সেন্সটাকে কিন্তু আনতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে পরেরটা দেখি, দেখুন কি বলছে। এখানে বলছে কিন্তু বন্ধুত্ব করিবার সময় সেরূপ চিন্তা করি না, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর এই যে বাকি যে সেন্টেন্সটা লেখা আছে এই সেন্টেন্স কিন্তু সবারই ভুল হচ্ছে। দেখুন এই যে বলছে যে ভবিষ্যতে এই যে বিশ্বাসহীনতা, এটা কিন্তু আপনি ডিসলয়্যালটি লিখতে পারেন, তাই না? আর অভিযোগ আপনি অ্যাকিউজ লিখতে পারেন, প্রতারিত আপনি ডিসিভ লিখতে পারেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে? দেখুন কিভাবে করব, এটাকে এইভাবে করা যেতে পারে যে কিন্তু বন্ধুত্ব করিবার সময় সেরূপ চিন্তা করি না, তার মানে কি বাট কিন্তু উই ডু নট থিঙ্ক, আমরা চিন্তা করি না সাচ লাইক দ্যাট সেরূপ ওয়াইল মেকিং ফ্রেন্ডশিপ, যখন বন্ধুত্ব করছি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এবার দেখুন সেই জন্য ভবিষ্যতে আমাদিগকে প্রতারিত হইয়া, তাহলে এই যে এটা একটা যে কমপ্লেক্স সেন্টেন্সটা আছে, দেখুন এখানে কিভাবে করব। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এর ফলে উই হ্যাভ টু অ্যাকিউজ, মানে আমাদেরকে কি করতে হয়? অভিযোগ করতে হয় ফর ডিসলয়্যালটি। ডিসলয়্যালটি মানে কি বিশ্বাসহীনতার জন্য বা বিশ্বাসঘাতকতার জন্য। আফটার বিইং ডিসিভড মানে কি প্রতারিত হওয়ার পর। ব্যাপারটা তাহলে বোঝা গেল কি হলো? তাহলে দেখুন এই সেন্টেন্সটা আবার দেখুন, লাস্টে যেটা আছে কি সেই জন্য ভবিষ্যতে আমাদিগকে প্রতারিত হইয়া বন্ধুদের বিশ্বাসহীনতার জন্য অভিযোগ করতে হয়, তার মানে কি অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে উই হ্যাভ টু অ্যাকিউজ মানে আমাদেরকে করতে হয়, আমাদেরকে কি করতে হয়? অ্যাকিউজ মানে অভিযোগ করতে হয় ফর ডিসলয়্যালটির জন্য, মানে বিশ্বাসহীনতার জন্য বন্ধুদেরকে আফটার বিইং ডিসিভড মানে ডিসিভড হওয়ার পর, মানে প্রতারিত হওয়ার পর। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা কি হলো? আচ্ছা, তাহলে পরেরটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে কিন্তু ধীরভাবে চিন্তা করিলে দেখিবে যে, এই যে ধীরভাবে অনেকে স্লোলি লিখছে না, স্লোলি লিখবেন না, আপনি এটাকে ডিপলি লিখুন, মানে কি গভীরভাবে। ঠিক আছে, ব্যাপারটা কি হলো? ইহার জন্য আমরাই দায়ী। দেখুন কিভাবে লেখা যেতে পারে এটা। বলছে বাট ধীরভাবে চিন্তা করলে দেখিবে যে, তেমন কি সাবজেক্ট হিসেবে আপনাকে এখানে ইউ নিয়ে আসতে হবে, যে আপনি যদি ধীরভাবে চিন্তা করেন তাহলেই দেখবেন। তাহলে কি বাট ইফ ইউ থিঙ্ক ডিপলি মানে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন বা ধীরভাবে চিন্তা করেন, ইউ উইল সি দ্যাট তুমি দেখবে যে, তাহলে কি এখানে কিন্তু ফার্স্ট যেটা সেকেন্ড যেটা লিখছি ইউ উইল সি দ্যাট ফিউচার ইনডিফিনাইট টেন্স, আর এই ইফটা কিন্তু অনেকে এরকম করছে বাট ইফ ইউ উইল, কিন্তু ইফের যখন লিখছেন আপনি ইউর পরে কিন্তু আর উইল লিখবেন না, সেটা কিন্তু মানে ইফ যখন লিখছেন তখন কিন্তু সেই ভবিষ্যতের সেন্স মানে সেন্সটাই কিন্তু চলে আসছে, ফলে কিন্তু ইউ এর পরে উইলটা লিখবেন না, এখানে লেখা যাবে। তাহলে ইউ উইল সি দ্যাট তুমি দেখবে যে উই আর রেসপন্সিবল ফর ইট মানে কি আমরাই এর জন্য দায়ী। এই যে দ্যাটের পর থেকে দ্যাটের পরে যেটা লেখা হয়েছে এটা কিন্তু উই আর রেসপন্সিবল ফর ইট একদম কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টেই কিন্তু লেখা হলো। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি হলো? আচ্ছা, তাহলে দেখুন পরেরটা দেখি কি বলছে। দেখুন এখানে বলছে পূর্বে বন্ধুদের পরীক্ষা করিলে পরে আর আমাদিগকে অনুশোচনা করিতে হইতো না। তাহলে এই সেন্টেন্সে কিন্তু সবাই প্রায় ভুল করছে। দেখুন এখানে কিন্তু উড আপনাকে ইউজ করতে হবে। দেখুন উডের কিন্তু 3 রকম ব্যবহার আছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে উডের ব্যবহার সম্পর্কে আরেকবার বলি, যে কি টু টক অ্যাবাউট দি পাস্ট মানে কি অতীতের কথা বোঝাবে, কিন্তু যেন সেই কথাটা ভবিষ্যতে একটু রেফার করছে, সেরকম যদি বোঝায় তাহলে কিন্তু আপনি উড ব্যবহার করতে পারেন। আর একটা কি সেটা হচ্ছে টু টক অ্যাবাউট হাইপোথিসিস, তার মানে কি ব্যাপারটা যখন আপনি কিছু ইমাজিন করছেন তাই না, তখন কিন্তু আপনাকে উড ব্যবহারটা করতে হয়। আরেকটা কি সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, যেটা কিনা ফর পোলাইটনেস আমরা ইউজ করি, কিন্তু এখানে যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কি উডের ওই যে টু টক অ্যাবাউট দি পাস্ট, কিন্তু ব্যাপারটা ফিউচারকে রেফার যদি করে সেরকমই কিন্তু। তাহলে ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখুন এখানে কিন্তু সেইভাবেই করতে হবে। এই যে বলছে যে কি পূর্বে বন্ধুদের পরীক্ষা করিলে, তার মানে কি পূর্বে যদি আমরা করতাম তাহলে সাবজেক্ট হিসেবে আপনাকে এখানে কিন্তু উই নিয়ে আসতে হবে। তাহলে কি ইফ উই উড এক্সামিন আওয়ার ফ্রেন্ডস বিফোর, যদি আমরা পূর্বে করতাম আমাদের বন্ধুদেরকে এক্সামিন করতাম মানে পরীক্ষা করতাম, তাহলে আমাদিগকে অনুশোচনা করিতে হইতো না। তাহলে কি বিফোর মানে তারপরে কমা দিলাম বিফোরের পরে, মানে তাহলে উই উড নট হ্যাভ টু রিগ্রেট ফর ইট মানে কি তাহলে কি আমাদিগকে অনুশোচনা করিতে হইতো না। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, দেখুন এবারে কি এই যে প্রেসিটা আছে এই প্রেসিটা পড়ে নিন ভালো করে, একবার ভিডিওটাকে পজ করে পড়ে নিন। আচ্ছা, পড়া হয়েছে? আচ্ছা, কিছু একটু বলি এখানে যে প্রেসি যখন আপনি করছেন তখন ফার্স্ট প্রেসির একটা টাইটেল দেবেন, মানে প্রেসি যখন আনসার লিখছেন সেটাকে একটা টাইটেল দেবেন, এবং আপনি চেষ্টা করবেন যে প্রেসিটা বেশ 2বার থেকে 3বার যতবার সম্ভব হবে, আপনি যতক্ষণ না বুঝতে পারছেন ততবার প্রেসিটাকে ভালো করে পড়বেন। পড়ার পরে প্রত্যেকটা মানে বোঝার চেষ্টা করবেন, এবং তারপরে আপনি ব্রেনে একটা ম্যাপ তৈরি করবেন যে আমি এই পয়েন্টগুলোকে লিখবো।
ঠিক আছে, এবং তারপরে যে জিস্টটা আছে সেই জিস্টটা আপনি নিজের ভাষাতে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। আর চেষ্টা করবেন যে যেসব ওয়ার্ডগুলো এখানে ইউজ করা হচ্ছে, যেসব মেন ওয়ার্ড, সেগুলোকে একটু সিনোনিম ইউজ করা, সেগুলো ডিরেক্টলি না ইউজ করার। ঠিক আছে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আপনি ধরুন কোনো ওয়ার্ড তার মানেটা আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি কি করবেন, ভয় পাওয়ার দরকার নেই। আপনি পুরোটাকে যখন পড়ছেন, আপনি কিন্তু একটা ওভারঅল একটা কিন্তু কনসেপ্ট পেয়ে যাবেন যে আপনাকে কিন্তু এইভাবেই লিখতে হবে। ঠিক আছে, দেখুন এটা একটু পড়িয়ে মানে বোঝানোর চেষ্টা করি, কি বলছে দেখুন, কি বলছে, বলছে কি যে আ ম্যান উইথ স্ট্রং উইল ইজ সিওর টু সাকসিড ইন অলমোস্ট অল দি ওয়ার্ক হি ডাজ। মানে একটা মানুষ যে কিনা যার স্ট্রং উইল আছে, মানে প্রচণ্ড ইচ্ছা শক্তি আছে, সে কিনা যে কাজ করে সেই কাজে কিন্তু সে প্রায় সাফল্য পেয়ে থাকে। হি নেভার বিকামস ডিসকারেজড, সে কখনো নিরুৎসাহিত হয় না, ইন এনি ওয়ে, কোনো প্রকারে। ডিফিকাল্টিস মে অ্যাপিয়ার বিফোর হিম, মানে তার সামনে কিন্তু অনেক ডিফিকাল্টিস আসে, অনেক প্রতিবন্ধকতা আসে। ফ্যালিওর মে ক্লাউড হিজ অ্যাটমসফিয়ার, তার মানে কি, ফ্যালিওর মানে ব্যর্থতা তার জীবনে ঘনিয়ে আসে, তার জীবনকে মানে ঘনায়িত করে। বাট কিন্তু হি ফার্মলি নেগলেক্টস দেম অল, কিন্তু সে কি করে, সেগুলোকে নেগলেক্ট করে দেয়, সব কিছুকে নেগলেক্ট করে দেয়। ঠিক আছে, উইথ স্ট্রং ডিটারমিনেশন, মানে প্রচণ্ড ইচ্ছা শক্তির সাথে, হি পুশেস অন, মানে সে এগিয়ে চলে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। গ্র্যাজুয়ালি, ক্রমে, হি ফাইন্ডস দ্যাট, সে দেখে যে কি দেখে, অল দি ট্রাভেলস ডিসঅ্যাপিয়ার ফ্রম হিজ পাথ, সমস্ত কিছু যে প্রবলেম সেগুলো কিন্তু তার পথ থেকে চলে গেছে, ওয়ান বাই মানে ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক। হি দেন রিচেস হিজ গোল, সে তারপর সে তার লক্ষ্যে পৌঁছায়, অ্যান্ড ক্রাউন্ড হিজ সাকসেস, এবং তার যে সাকসেস মানে সাফল্য, সেই মুকুটটা মানে সাফল্যের মুকুটটা পড়ে, মানে কি সাফল্যিত হয়, মানে সাফল্য পায়। ঠিক আছে, উইক মাইন্ডেড ম্যান, যে কিনা দুর্বল মনের মানুষ, অন দি আদার হ্যান্ড, মানে অন্য হাতে বা মানে অন দি আদার হ্যান্ড মানে অন্যথায়, কি বলছে, গেটস ফ্রাইটেন্ড, মানে ভয় পায়, অ্যাট দি সাইড অফ আ স্লাইট ডিফিকাল্টি অ্যান্ড লিভস হিজ জব, মানে কি, দেখুন কি বলছে, বলছে কি অ্যাট দি সাইড অফ আ স্লাইট ডিফিকাল্টি, মানে কি সামান্য কঠিনতার জন্য সে কিন্তু সেটা থেকে ভয় পায়, অ্যান্ড লিভস হিজ জব, এবং তার জবকে ছেড়ে দেয়, হাফ আ ওয়ে ইন ডেসপেয়ার, মানে ডেসপেয়ার হয়ে, সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে মানে মাঝপথে সেটাকে ছেড়ে দেয়। হি হি মে বিগিন অ্যানাদার, মানে সে আবারও শুরু করতে পারে, বাট দেয়ার অলসো হি কামস অ্যাক্রস, মানে কামস অ্যাক্রস মানেটা হচ্ছে কি মিট করে, মানে সে আবার সাক্ষাৎ করে সিমিলার ডিফিকাল্টি, একই রকম সমস্যায়, অ্যান্ড গিভস ইট আপ, এবং সেটাকে আবার ছেড়ে দেয়, ফর ল্যাক অফ ডিটারমিনেশন, মানে কি ডিটারমিনেশন মানে ডিটারমিনেশনের অভাবে, মানে কি মানে নির্ধারণের অভাবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, তাহলে এবার দেখুন কীভাবে করা যেতে পারে। আমরা ফার্স্ট এটাকে কি করলাম, একটা টাইটেল দিলাম যে কি, স্ট্রং ডিটারমিনেশন ইজ দি কি অফ সাকসেস। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখুন এই যে কটা সেন্টেন্স আছে, কি এখান থেকে পড়ে নিন একবার, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সগুলো কীভাবে লিখেছি দেখুন, এই সেন্টেন্সগুলো এইভাবে লিখেছি, দেখুন কি বলছে, আ হাইলি উইলিং পারসন continues his effort to succeed in life after facing a lot of problems and finally he faces success। তার মানে কি, a highly willing person মানে যার প্রচণ্ড ইচ্ছা শক্তি আছে, সেরকম একজন ব্যক্তি, continues his efforts, সে তার চেষ্টা চালিয়ে যায়, to succeed in life মানে কি জীবনে সাফল্য পেতে, আফটার ফেসিং আ লট অফ প্রবলেমস, প্রচণ্ড সমস্যার মুখোমুখি হওয়ার পরেও, অ্যান্ড ফাইনালি হি ফেসেস সাকসেস, এবং ফাইনালি মানে শেষ পর্যন্ত সে কিনা সাকসেস পায়। তাহলে আপনারা ফার্স্ট এক কাজ করুন, যে এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন, এই প্যাসেজটাকে একবার ভালো করে দেখে নিন, দেখে নেওয়ার পরে কিন্তু এটা দেখুন, দেখবেন ঠিকঠাকই কিন্তু বুঝতে পারছেন। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি হলো। আচ্ছা, তাহলে দেখুন পরেরটা দেখি কি বলছে। আচ্ছা, দেখুন পরেরটা কি বলছে, দেখুন এখানে বলছে আ উইক মাইন্ডেড ম্যান অন দি আদার হ্যান্ডস গেট ফ্রাইটেন। তাহলে এটাকে একবার পড়ে নিন ভালো করে, আমি তো পড়িয়ে দিয়েছি এটা আগে, একবার পড়ে নিন। আচ্ছা, তাহলে দেখুন কিভাবে লেখা হয়েছে, এটাকে এইভাবে লিখলাম যে, বাট আ উইকেন্ড পারসন মানে একজন দুর্বল ব্যক্তি, ফিয়ার্স ভয় পায়, টু ফেস দি প্রবলেম মানে প্রবলেমটাকে ফেস করতে, অ্যান্ড বিকামস ফেলিওর এবং সে ব্যর্থ হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি হলো। আপনি এই যে এত কিছু ঘটনা বলা আছে, এই সবগুলো না করে আপনি ফার্স্ট আপনাকে এটা নিজের থেকে লিখে আসতে হবে। সুতরাং আপনি কি করবেন, ভালো করে পড়বেন, পড়ে মানেটা বুঝবেন, বুঝে আপনাকে একটা ব্রেন ম্যাপ তৈরি করতে হবে। সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু আপনি ভাববেন যে আমি এইগুলো লিখবো, কি বলতে চেয়েছে সেটাকে আগে বুঝুন, বোঝার পরে কিন্তু তারপরে আপনি লিখবেন ব্যাপারটাকে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই যে প্যাসেজটা মানে এই যে প্রেসিটা ছিল, এটা কমপ্লিট হলো। আচ্ছা, এরপরে আমরা কিন্তু একটা ট্রান্সলেশন দেখবো। দেখুন এটাকে ফার্স্ট ভিডিওটাকে পজ করে আবার পড়ে নিন। আচ্ছা, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, চলুন এগোই। দেখুন কি বলছে,
এখানে বলছে দেখুন যে আর্যদের আদিনিবাস সম্বন্ধে বহু পণ্ডিত ব্যক্ত করেছেন, কেউ বা মধ্য এশিয়া, কেউ বা উত্তর মেরু সন্নিকটবর্তী স্থান, কেউ বা ভলগা নদীর তীর। মানে এইটাই কিন্তু অনেকেই কিন্তু ভুল করছে, মানে ঠিকঠাকভাবে লিখতে পারছে না। দেখুন কীভাবে লিখবেন, এইভাবে করা যেতে পারে যে ব্যক্ত করেছেন, তার মানে কি ব্যক্ত করেছেন, জাস্ট ফিনিশড, অনেকে পাস্ট ইনডিফিনিটে লিখেছে দেখলাম, জাস্ট ফিনিশড হিসেবে লিখুন, প্রেজেন্ট পারফেক্টে লিখুন। তাহলে কি অনেকে কারা ব্যক্ত করেছেন, অনেক পণ্ডিতগণ, তার মানে কি মেনি স্কলার সাবজেক্ট হবে, তাই না? তারপরে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এক্সপ্রেসড কি ব্যক্ত করেছেন, অ্যাবাউট দি অরিজিনাল রেসিডেন্স অফ আরিয়ান্স, মানে আরিয়ান্সদের মানে আর্যদের আদি নিবাস সম্পর্কে ব্যক্ত করেছেন, কি ব্যক্ত করেছেন। এবার দেখুন কীভাবে লিখছি, সাম অফ দেম হ্যাভ সেড, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে দে ওয়্যার ফ্রম, এই যে ওয়্যার হবে এখানে কিন্তু অনেকে দেখলাম যে দে আর ফ্রম লিখছেন না, দে ওয়্যার ফ্রম সেন্ট্রাল এশিয়া, নিয়ার অফ নর্থ পোল, অর দি রিভার ব্যাঙ্ক অফ ভলগা। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি হলো, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট লিখছি, কিন্তু বাকি যেটা লিখতে হবে সেটা কিন্তু আপনাকে সিম্পল পাস্টেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল, ব্যাপারটা বোঝাতে পারলাম। আচ্ছা, তাহলে পরেরটা দেখুন কি বলছে, এখানে বলছে অধুনা কেউ কেউ মানে আর্যদের আদিনিবাস ভারতবর্ষ একথা বলেছেন। তাহলে দেখুন বলেছেন, তাহলে আবার সেই একই ব্যাপার, জাস্ট ফিনিশড, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সাম মডার্ন স্কলার্স হ্যাভ সেড, বলেছেন, কি বলেছেন, যে ইন্ডিয়া ওয়াজ, এখানে কিন্তু অনেকে প্রেজেন্টে লিখছে, মানে সিম্পল প্রেজেন্টে লিখছে না, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটেই মানে সিম্পল পাস্টেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ওপরেরটা কিন্তু লিখছেন আপনি কিসে, প্রেজেন্ট পারফেক্ট লিখছেন, কিন্তু নিচেরটা কিন্তু এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি সাম মডার্ন স্কলার্স হ্যাভ সেড দ্যাট, মানে কেউ মানে অধুনা যারা আছেন, মানে অধুনা যে স্কলার্স তারা কিন্তু বলেছেন, কি বলেছেন, ইন্ডিয়া ওয়াজ দি অরিজিনাল হোম অফ দি আরিয়ান্স, মানে মানে আরিয়ান্সদের মানে আর্যদের আদি বাসস্থান কিন্তু সেটা ইন্ডিয়াই ছিল। বোঝা গেল ব্যাপারটা, তাহলে কি হলো। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সে দেখুন কি বলছে, এখানে বলছে কিন্তু কোনো মতই নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তাহলে হয়নি, কোনো মতই প্রমাণিত হয়নি, তার মানে কি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করে লিখবেন, কারোর দ্বারা প্রমাণিত হয়নি, তাই না, প্যাসিভ লিখতে হবে। বাট নো ওপিনিয়ন হ্যাজ বিন প্রুভেন কনক্লুসিভলি, মানে নিশ্চিত রূপে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, তাহলে কি হলো, তাহলে দেখুন এখানে কিন্তু প্যাসিভ করলাম এবং প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, পরেরটা দেখি কি বলছে, দেখুন দেখুন এই সেন্টেন্সটা কি বলছে, এখানে বলছে যে তবে তারা ভিন্ন দেশ থেকে আসুন বা ভারতের আদিম অধিবাসী হন, একথা সত্য যে আর্যদের বহু যুদ্ধ বিগ্রহ করতে হয়েছিল এবং বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুই বা ততোধিক সভ্যতার মিলন হয়। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু দুরকমভাবে লিখতে হবে, মানে কি মানে এখানে কিন্তু টেন্সের মানে আপনাকে কম্বিনেশন করে লিখতে হবে, টেন্সটাকে কম্বিনেশন করে লিখতে হবে। মানে একবার এখানে এই যে বলছে যে এটা একথা সত্য যে, তার মানে এটা কিন্তু আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে, আর বাকিগুলো কিন্তু আপনাকে পাস্ট ইউজ করতে হবে। ঠিক আছে, এবারে এই যে করতে হয়েছিল বলছে, করতে হয়েছিল, তারপরে কিন্তু আপনাকে হ্যাড টু ইউজ করতে হবে, মানে হ্যাভ টু মানে করতে হয়, হয়েছিল মানে হ্যাড টু, তাই না, বোঝা যাচ্ছে তাহলে ব্যাপারটা কি হচ্ছে। দেখুন কিভাবে করছি, এটাকে এইভাবে করুন যে দেখুন হাউ এভার মানে যাই হোক, ওয়েদার দে কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অর ওয়ার প্রিমিটিভ ইনহ্যাবিটেন্টস অফ ইন্ডিয়া, মানে তারা অন্য দেশ থেকেই আসুন বা এই দেশেরই বাসিন্দা হোক না কেন, ইট ইজ ট্রু দ্যাট, দেখুন তাহলে এই যে ফার্স্ট যেটা লিখলাম সেটা কিন্তু আমি ফার্স্টেই লিখলাম, মানে সিম্পল ফার্স্টে লিখলাম। তারপরে দেখুন ইট ইজ ট্রু দ্যাট, মানে এটা সত্য যে, প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপরে দেখুন দি আরিয়ান্স, এই যে হ্যাড টুর ব্যবহারটা আমি করলাম, দি আরিয়ান্স হ্যাড টু ফাইট, মানে তাদেরকে ফাইট করতে হয়েছিল, মেনি ব্যাটলস, অনেক যুদ্ধ, অ্যান্ড টু অর মোর সিভিলাইজেশনস কেম টুগেদার, এই যে কেম টুগেদার কেন বলছি, এই যে বলছে সভ্যতার মিলন হয়, তাহলে মিলন হয়টাকে কিন্তু এইভাবে লিখছি কি কেম টুগেদার। ঠিক আছে, তাহলে কি টু অর মোর সিভিলাইজেশনস কেম টুগেদার, মানে দুই বা ততোধিক সভ্যতার মিলন হয় থ্রু রিটেলিয়েশন, মানে কি রিটেলিয়েশন মানে হচ্ছে এই যে মানে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে দেখুন পরেরটা দেখে কি বলছে, এখানে বলছে তার ফলে এক সভ্যতা গড়ে ওঠে, তারই নাম ভারতীয় বা হিন্দু সভ্যতা। তাহলে দেখুন তার ফলে এক সভ্যতা গড়ে ওঠে মানে গড়ে উঠেছিল, তাই না, তাহলে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে আপনাকে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আ সিভিলাইজেশন ডেভেলপড, মানে কি একটা সিভিলাইজেশন ডেভেলপ করেছিল মানে গড়ে উঠেছিল। ইটস নেম ওয়াজ, অনেকে এখানে ইজ লিখছে না, এটাকে কিন্তু সেন্সটাকে ধরুন ভালো করে যে ইটস নেম ওয়াজ হবে, ইটস নেম ওয়াজ কি ইন্ডিয়ান অর হিন্দু সিভিলাইজেশন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল, অনেকে ইন্ডিয়ান সিভিলাইজেশন অর হিন্দু সিভিলাইজেশন লিখছেন, হবে একই ব্যাপার, ইন্ডিয়ান সিভিলাইজেশন অর হিন্দু সিভিলাইজেশন বা ইন্ডিয়ান অর হিন্দু সিভিলাইজেশন এইভাবে লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন, তাহলে এই লাইনটা কমপ্লিট হলো। ঠিক আছে, পরের লাইনটা দেখে দেখুন কি বলছে, এখানে বলছে শুধু যে একাধিক সভ্যতার মিলন হয়েছিল তা নয়, পরস্পরের সঙ্গে বিবাহের আদান প্রদান দ্বারা সম্পূর্ণ নতুন একটি জাতীয় গড়ে উঠেছিল, তারই নাম হিন্দু জাতি। ঠিক আছে, বুঝতে পারলেন। এবারে দেখুন এই যে বলছে কি যে নট অনলি আর বাট অলসো, দেখুন নট অনলি, তারপরে দেখুন এই যে বাট, তারপরে এই অলসো,
এখানে কিন্তু নট অনলি বাট অলসোটা ইউজ করবে। কেন দেখুন সেন্সটা পড়ুন, যে শুধু যে এই হয়েছিল তা নয়, এটাও হয়েছিল, তার মানে কি, তার মানে কি আপনাকে নট অনলি বাট অলসো দিয়েই কিন্তু ইউজ করতে হবে। দেখুন নট অনলি দি মাল্টিপল সিভিলাইজেশন কেম টুগেদার, কেবলমাত্র যে কি মাল্টিপল সিভিলাইজেশন মানে একাধিক যে সভ্যতা সেটাই কিন্তু গড়ে উঠছে এরকমটাই কিন্তু নয়, বাট আ নিউ নেশন ওয়াজ ডেভেলপড, মানে কি একটা নিউ নেশন নতুন জাতীয় গড়ে ওঠে। কিন্তু এখানে আমি প্যাসিভ করছি পাস্ট ইনডিফিনিটে, কিন্তু আর এখানে অ্যাক্টিভ করছি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, সেন্সটাকে ধরে কিন্তু করবেন। এবার দেখুন কিভাবে হয়েছিল, বাই ইন্টারকোর্স, মানে এই যে বলছে না বিবাহের দ্বারা, তাহলে বিবাহের আদান প্রদানের দ্বারাকে আমি ইন্টারকোর্স হিসেবে লিখলাম, বাই ইন্টারকোর্স উইথ ইচ আদার, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখুন এই যে বলছে তারই নাম হিন্দু জাতি, তাহলে ইটস নেম ওয়াজ, এখানে কিন্তু অনেকে ইজ লিখছে না, এটা ওয়াজ লিখতে হবে, তাহলে ইটস নেম ওয়াজ হিন্দু নেশন, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে কি হলো, তাহলে এখানে এটা কমপ্লিট হলো। আচ্ছা দেখুন এবার এই যে প্রেসিটা আছে, এই প্রেসিটাকে ভালো করে একবার পড়ে নিন, তারপরে আমরা এগোবো। দেখুন এটা একবার পড়িয়ে দিই কি বলছে, দেখুন এখানে এখানে বলছে যে গ্রেট মেন সায়েন্স, যদি আপনি এটা ভালো করে পড়ে থাকেন বুঝতে পারবেন যে এখানে কিন্তু অনেক উদাহরণ দিচ্ছে, যে এরা 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 অনেক উদাহরণ দিচ্ছে, আপনি কিন্তু এখানে কিছুই উল্লেখ করতে পারবেন না। তাহলে দেখুন গ্রেট মেন অফ সায়েন্স, লিটারেচার, আর্ট, এরা হ্যাভ বিলং টু নো এক্সক্লুসিভ ক্লাস অর র্যাঙ্ক ইন লাইফ, মানে এরা যে একচেটিয়া লাইফ থেকে একচেটিয়া জীবন থেকে উঠে এসছে তারা কিন্তু নয়, মানে এই সব জায়গায় যারা এসছে মহান হয়েছেন তারা যে একটা শ্রেণীর মানুষই হয়েছে তা কিন্তু নয়, সেটাই কিন্তু এখানে বলছে, ঠিক আছে। দেখুন দে হ্যাভ কাম ফ্রম কোথা থেকে এসে সেটা কিন্তু বলছে, কলেজেস, ওয়ার্কশপ, ফার্ম হাউস, ঠিক আছে। তারপর কি বলছে, হার্টস অফ পুয়ার মেন, এখান থেকে সব এসছে, ম্যানসেন্স অফ রিচ, এখান থেকে এসছে, ঠিক আছে। একটা শ্রেণী, তাহলে কি এই লাইনটার মাধ্যমে কিন্তু আবার সেটাই বোঝাতে চাইছে কি, এরা যে একটা শ্রেণী এক্সক্লুসিভ যে ক্লাস সেখান থেকে এসছে, বা র্যাঙ্ক লাইফ থেকে এসছে, র্যাঙ্ক ক্লাস থেকে এসছে, সেটা কিন্তু নয়, এরা বিভিন্ন জায়গা থেকে এসছে। তাহলে ব্যাপারটা কিন্তু এই জিনিসটা এখানেই দাঁড়ালো যে এরা এই সব জায়গা থেকে এসছে, এই সব জায়গা থেকে এসছে, তার মানে কি বিভিন্ন জায়গা থেকে এসছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা সাম অফ গডস গ্রেটেস্ট প্রফিটস, দেখুন আবার কিন্তু উদাহরণ দিচ্ছে যে এরা এই যে গড প্রফিটস মানে কি, মানে ঈশ্বরের যারা নবী তারাও কিন্তু অন্যান্য জায়গা থেকে এসছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে কি বলছে এখানে দেখুন, আপনি কিন্তু উদাহরণ একদমই টানতে পারবেন না। এবার দেখুন দি পুয়ারেস্ট হ্যাভ সামটাইমস টেকেন, তার মানে দেখুন আবার পুয়ারের কথা বলছে, মানে এরাও কখন মানে সামটাইমস টেকেন হাইয়েস্ট প্লেস, মানে কি হাইয়েস্ট প্লেস, উঁচু পদেও গিয়েছে এরা। নর হ্যাভ ডিফিকাল্টিস অ্যাপারেন্টলি, অ্যাপারেন্টলি মানে কি স্পষ্টতই, মোস্ট ইনসাপারেবল প্রুভড অবস্টাকলস, অবস্টাকলস মানে হচ্ছে সমস্যা, ইনসাপারেবল মানে হচ্ছে অদম্য, মানে যেটাকে দমন করা যায় না। তাহলে নর হ্যাভ ডিফিকাল্টিস, তাহলে এদের পথেও কিন্তু অসুবিধা হয়নি, মানে এরা যে গরিব এরাও যে হাইয়েস্ট পোস্টে উঠে এসছে এদেরও কিন্তু অসুবিধা হয়নি, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কি বলতে চাইছে এখান থেকে, দেখুন এই বিষয়টাকে ক্লিয়ার করুন। দেখুন কি বলছে, এই যে বিষয়টা আমি এখানে লিখেছি, এটাকে কিভাবে করছি দেখুন, আপনি একটা উদাহরণ টানতে পারবেন না, এইভাবে লেখা যায় যে কি দেয়ার আর মেনি গ্রেট পার্সনস ইন ইচ ফিল্ড, প্রত্যেকটা ফিল্ডে অনেক গ্রেট পার্সনস আছে, বাট দেয়ার ইজ নো ডিস্টিংশন, মানে কোনো ডিস্টিংশন কোনো পার্থক্য নেই কিসে, বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, রিচ হোক বা পুয়ার হোক বা যেই হোক, ইন দি ফিল্ড অফ গ্রেটনেস, মানে গ্রেটনেসে মহানতার ফিল্ডে কেউ রিচ বা কেউ পুয়ার এটা কিন্তু ব্যাপার নয়, বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকম মানুষ আছেন, তারা বিভিন্ন যে র্যাঙ্ক থেকে এসছেন, বিভিন্ন এক্সক্লুসিভ যে এই যে ব্যাপারটা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে কিন্তু ব্যাপারটা কি পরে বুঝতে পারবেন। দেখুন তারপরে পার্টটা দেখুন কি বলছে, এখানে কি বলছে দেখুন, আচ্ছা এখানে পড়িয়ে দিই, দেখুন কি বলছে, এখানে বলছে দোজ ভেরি ডিফিকাল্টিস ইন মেনি, দেখুন কি বলছে, দোজ ভেরি ডিফিকাল্টিস ইন মেনি ইনস্টান্সেস উড সিম টু হ্যাভ বিন দেয়ার বেস্ট হেল্পার্স বাই রাউজিং দেয়ার পাওয়ার্স অফ লেবার অ্যান্ড এন্ডিউরেন্স। তার মানে দেখুন কি বলছে, মানে কি এই যে ভেরি ডিফিকাল্টিস মানে এই যে প্রত্যেকটা সমস্যা এগুলো কি ইন মেনি ইনস্টান্সেস মানে দৃষ্টান্ত স্বরূপ, উড সিম টু হ্যাভ বিন দেয়ার মানে তাদের মনে হয়েছে এইভাবে কি যে এগুলো হচ্ছে তাদের বেস্ট হেল্পার্স, তাদের মানে ভালো সাহায্যকারী, বাই রাউজিং দেয়ার পাওয়ার্স মানে তাদের পাওয়ার্সটাকে বাড়ানোর জন্য, অ্যান্ড লেবার এবং মানে পাওয়ার্স অফ লেবারের পাওয়ারটাকে বাড়ানোর জন্য, অ্যান্ড এন্ডিউরেন্স ধৈর্য শক্তি বাড়ানোর জন্য, মানে তারা মনে করেছে যে তাদের যে ধৈর্য শক্তি বা তাদের যে কাজ করার ক্ষমতা সেইটা বাড়ানোর জন্য এই ডিফিকাল্টিসগুলোই কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, বোঝাতে পারলাম। দেখুন তারপরে কি বলছে, এখানে বলছে দি ইনস্ট্যান্সেস অফ অবস্টাকলস দাস ওভারকাম, মানে এইভাবে এই যে অবস্টাকলসের যে দৃষ্টান্ত এগুলো কিন্তু ওভারকাম হয়, অ্যান্টিডমস এবং জয় জয়কার হয়, দাস অ্যাচিভ মানে এমনভাবে এটা অ্যাচিভ করা হয় যে আর ইন নিড টু নিউমারাস অ্যাজ টু জাস্টিফাই আ প্রভাব, যেন এই যে প্রবাদ বাক্যটা এই প্রবাদ বাক্যটাকেই যেন ইঙ্গিত করছে, কি প্রবাদ বাক্য সেটা হচ্ছে এটাই যে উইথ অল ওয়ান ক্যান ডু এভরিথিং, মানে এই যে উইথ উইল মানে উইল মানে কিন্তু এখানে অক্সিলারি ভাব না, এই উইল মানেটা হচ্ছে কি, উইল মানেটা হচ্ছে
ইচ্ছা শক্তি, মানে উইথ উইল, ইচ্ছা শক্তির সাহায্যে ওয়ান ক্যান ডু এভরিথিং, মানে একজন সব কিছুই করতে পারে। দেখুন এটাকে এইভাবে করা যেতে পারে যে কি, দেখুন কি বলছে, ডিফিকাল্টিস অফ লাইফ মানে জীবনের সমস্যা এনেবল, মানে এনেবল করে, সক্ষম করে আর স্ট্রং মাইন্ডেড ম্যান, একজন স্ট্রং মাইন্ডেড ম্যানকে টু সাকসিড, সাফল্য পেতে ইন লাইফ, জীবনে, থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড এন্ডিউরেন্স, মানে হার্ড ওয়ার্ক এবং ধৈর্য ক্ষমতার মধ্য দিয়ে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি হলো, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে প্রেসি লেখাটা কিন্তু খুবই সহজ, খুবই কম সময় লাগে, কিন্তু লিখতে খুব কম সময় লাগলেও আপনাকে কিন্তু পড়তে, মানে পড়ে মানেটা বুঝতে কিন্তু টাইম লেগে যাবে। তাহলে আপনি ফার্স্ট ভালো করে একটা ব্রেন ম্যাপ তৈরি করবেন লেখার আগে, তার এবং সবার প্রথমে আপনাকে কি করতে হবে, দুবার থেকে তিনবার, যতবার না আপনি মানে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে পড়ে যেতে হবে। পড়ে গিয়ে যতক্ষণ মানে যখন আপনি বুঝতে পারলেন তখন এবার একটা ব্রেন ম্যাপ তৈরি করুন, যে উদাহরণগুলো আছে সেগুলোকে বাদ দিন, তারপরে সে কী বলতে চেয়েছে সেই জিনিসটাকে বুঝে ব্রেন ম্যাপ যেটা তৈরি করলেন সেই অনুযায়ী কিন্তু আপনি নিজের ভাষাতেই লিখবেন, আর তার সাথে সাথে কিন্তু একটা ভালো দেখে টাইটেলও দেবেন। ঠিক আছে, তাহলে বোঝা গেছে? তাহলে আমাদের এই যে ক্লাসটা আজকে এখানেই শেষ করছি, ক্লাসটা অনেকটাই বড়। তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের পরীক্ষার জন্য এই ক্লাসটা অনেকটাই সাহায্য পাচ্ছেন এখান থেকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।